হ্যালো বন্ধুরা, সামারি ফর ইউ আজ আপনাদের জন্য আরেকটি নতুন বুক সামারি এনেছে। আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন কিছু মানুষ কোটি কোটি এমনকি বিলিয়ন টাকা আয় করেও শান্তিতে জীবন কাটাতে পারে না, অথচ আবার অনেক মানুষ খুব সীমিত আয়ের মধ্যেও জীবনের প্রতিটি সুখ উপভোগ করতে পারে? এর আসল পার্থক্য টাকার পরিমাণে নয়, পার্থক্যটা হলো মানসিকতায়। এই বইয়ের সারাংশ কোনো একজন ধনী বা দরিদ্র মানুষের গল্প নয়, এটা আমাদের ভেতরে লুকিয়ে থাকা সেই চিন্তাধারার কথা, যে চিন্তাধারা আমাদের প্রতিটি আর্থিক সিদ্ধান্তকে প্রভাবিত করে। এই মানসিকতাই আমাদের সম্পদের প্রকৃত ভিত্তি হয়ে ওঠে। একই চিন্তা আমাদের ধনী বানাতে পারে, আবার যদি আমরা একে বুঝতে না পারি তাহলে এই একই চিন্তা আমাদের গরিবও বানাতে পারে। যখন আমরা টাকা উপার্জন, সঞ্চয় বা খরচের কথা বলি, তখন আমরা প্রায়ই ধরে নিই যে টাকা মানে শুধু যুক্তির খেলা। আমরা ভাবি আরো বেশি তত্ত্ব, আরো বুদ্ধিমান সিদ্ধান্ত আর ভালো স্ট্র্যাটেজি নিলেই সফলতা নিশ্চিত। কিন্তু সত্যটা হলো এটা, টাকা এমন এক খেলা যেখানে আচরণ অর্থাৎ বিহেভিয়ার সবচেয়ে বড় ভূমিকা রাখে। এই বই আমাদের শেখায় যে আর্থিক সফলতার পথ শুধু সংখ্যার ভেতর দিয়ে যায় না, এই পথ যায় আমাদের চিন্তা ভাবনা, দৃষ্টিভঙ্গি আর ধৈর্যের ভেতর দিয়ে। মর্গান হসেল তার বই দ্য সাইকোলজি অফ মানি এতে বলেছেন, টাকা শুধু উপার্জন, খরচ বা বিনিয়োগের বিষয় নয়, টাকা হলো আমাদের অভ্যাস, আবেগ আর সিদ্ধান্তের গল্প। তিনি বলেন, ধনী হতে আপনার জটিল ফর্মুলা জানার দরকার নেই, দরকার হলো নিজের ভেতরে তাকানো এবং বোঝা আপনি টাকার ব্যাপারে কি ভাবেন। প্রথমেই বইটি লাক অ্যান্ড রিস্ক অর্থাৎ ভাগ্য ও ঝুঁকি এইটা নিয়ে আলোচনা করে। লেখক বলেন, মানুষ প্রায় নিজের সফলতার পুরো কৃতিত্ব কঠোর পরিশ্রমকে দেয় এবং ব্যর্থতার জন্য পুরোপুরি পরিস্থিতিকে দায়ী করে। কিন্তু বাস্তবতা হলো প্রতিটি আর্থিক যাত্রায় ভাগ্য ও ঝুঁকি দুটোই একসাথে থাকে। উদাহরণস্বরূপ ধরা যাক বিল গেটসের কথা। তার পরিশ্রম ও তার বুদ্ধিমত্তা তাকে বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি বানিয়েছেন ঠিকই, কিন্তু একই সঙ্গে সঠিক সময়ে সঠিক জায়গায় থাকা, লেক সাইড স্কুলে পড়াশোনা করা, যেখানে তিনি খুব অল্প বয়সেই কম্পিউটার ব্যবহারের সুযোগ পেয়েছিলেন, এটাও ছিল তার ভাগ্যের অংশ। অন্যদিকে একই স্কুলে আর একজন মেধাবী ছাত্র ও গেটসের ঘনিষ্ঠ বন্ধু কেন্ট ইভান্স অল্প বয়সেই মারা যান এবং গেটসের মতো সুযোগ আর পাননি। এতেই বোঝা যায় ভাগ্য ও ঝুঁকি পাশাপাশি হাঁটে। লেখক আমাদের শেখান, যখন আমরা কারোর সাফল্য দেখি তখন সেখানে ভাগ্যের ভূমিকা মনে রাখা উচিত, আবার যখন আমরা কারোর ব্যর্থতা দেখি তখন তার পিছনে অদৃশ্য ঝুঁকিগুলো বোঝার চেষ্টা করা উচিত। এই সত্যকে সিদ্ধান্তের অংশ করলে আমরা আরো বিনয়ী ও বাস্তববাদী হতে পারি। এর পরের চ্যাপ্টার পেশেন্স অ্যান্ড ডিসিপ্লিন অর্থাৎ ধৈর্য ও শৃঙ্খলা নিয়ে বলা। মর্গান হসেল বলেন, টাকা বানানো এবং ধরে রাখার সবচেয়ে বড় অস্ত্র হলো ধৈর্য। তিনি ওয়ারেন বাফেটের উদাহরণ দেন। বাফেটের মোট সম্পদের বড় একটা অংশ তৈরি হয়েছে তার 50 বছর বয়সের পর, কারণ তিনি নিয়মিত বিনিয়োগ করেছেন এবং কম্পাউন্ডিংকে সময় দিয়েছেন। যদি বাফেট অধৈর্য হতেন এবং দ্রুত ধনী হতে চাইতেন তাহলে হয়তো তিনি কখনোই এত বিশাল সম্পদ তৈরি করতে পারতেন না। বইটি ব্যাখ্যা করে, টাকা উপার্জন করা হয়তো বিজ্ঞান, কিন্তু টাকা ধরে রাখা হলো একটা শিল্প। টাকা উপার্জনের জন্য আপনাকে ঝুঁকি নিতে হয়, সুযোগ খুঁজতে হয়, কিন্তু টাকা ধরে রাখতে গেলে দরকার বিনয়, ভয় এবং সতর্কতা। ভবিষ্যৎ যে অনিশ্চিত এটা মেনে নেওয়াই আসলে আপনার সুরক্ষা। এর পরের চ্যাপ্টার ব্যক্তিগত অভিজ্ঞতা ও টাকার সিদ্ধান্ত। বেশিরভাগ মানুষই তাদের ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতার উপর ভিত্তি করেই আর্থিক সিদ্ধান্ত নেন। যে মানুষ দারিদ্র্য দেখেছে
সে হয়তো সঞ্চয়ের ব্যাপারে খুব সতর্ক হবে। আবার যে মানুষ কখনো আর্থিক কষ্টই দেখেনি সে হয়তো বেশি ঝুঁকি নেবে না। এই কারণে প্রত্যেক মানুষের টাকার গল্প আলাদা, আর এই পার্থক্যই পৃথিবীকে বৈচিত্র্যময় করে। বইটি আরও শেখায় আর্থিক পরিকল্পনা সবসময় দীর্ঘমেয়াদী হওয়া উচিত। একটি পরিকল্পনা তখনই টেকসই হয় যখন সেটি ফ্লেক্সিবল। আমাদের ধরে নিতে হবে যে ভবিষ্যৎ আমাদের চমকে দিতে পারে, তাই পরিবর্তনের জায়গা রাখতে হবে। পরের অধ্যায় লোভ ও তৃপ্তি, অর্থাৎ গ্রিড অ্যান্ড কন্টেন্টমেন্ট। ধনী হওয়ার দৌড়ে সবচেয়ে বড় শত্রুটা কে জানেন? সেটি হলো লোভ। আর একটু বেশি পাওয়ার ইচ্ছাই প্রায় এমন ভুলের দিকে নিয়ে যায় যা বছরের পর বছরের পরিশ্রমকে ধ্বংস করে দেয়। বুদ্ধিমানের কাজ হলো যা আছে সেটার দিকে মনোযোগ দেওয়া এবং তাতে সন্তুষ্ট থাকতে শেখা। টাকা শুধু একটি হাতিয়ার। প্রকৃত সুখ আসে সেই জীবনধারা থেকে যা টাকা আমাদের বাঁচতে সাহায্য করে। টাকার সবচেয়ে বড় ব্যবহার হলো এটা আমাদের সময়ের উপর নিয়ন্ত্রণ দেয়। আপনি যদি নিজের শর্তে জীবন কাটাতে পারেন এবং সময়ের উপর নিয়ন্ত্রণ রাখতে পারেন, সেটাই হলো আপনার আসল সম্পদ। আমরা প্রায় ভাবি বড় বড় বাড়ি, দামি গাড়ি আর বিলাসবহুল পোশাকই সম্পদ, কিন্তু টাকার আসল শক্তি হলো এটা আমাদের জীবনের উপর নিয়ন্ত্রণ দেয় এবং নিজের মতো করে বাঁচার স্বাধীনতা দেয়। পরের অধ্যায় কম্পাউন্ডিং ও ধারাবাহিকতা। আপনি যদি আপনার সম্পদ বাড়াতে চান তাহলে তাকে সময় দিতে হবে। আপনি যত ধৈর্য ধরবেন টাকা তত বেশি আপনার জন্য কাজ করবে। এটাই কম্পাউন্ডিং এর জাদু। ছোট কিন্তু নিয়মিত পদক্ষেপ যা সময়ের সাথে বিশাল সম্পদে পরিণত হবে। কিন্তু কম্পাউন্ডিং তখনই কাজ করে যখন আপনি অধৈর্যতা এড়িয়ে চলেন, ধারাবাহিকতা বজায় রাখেন এবং লোভ নিয়ন্ত্রণে রাখেন। সবচেয়ে বুদ্ধিমানের কাজ হলো নিজের জন্য ঠিক করে নেওয়া আপনার কাছে কতটা যথেষ্ট এবং সেটাতেই স্থির থাকা। নমনীয়তা ও ঝুঁকির সচেতনতা। এই অধ্যায়ে বলা হয়েছে কোনো পরিকল্পনাই সফল হয় না যদি তা নমনীয় না হয়। পরিস্থিতি বদলায় আর কৌশলকেও বদলাতে হয়। আজ যা কাজ করছে তা চিরকাল কাজ করবে এমন ভাবা সবচেয়ে বড় ভুল। টাকা বানানোর চেয়ে টাকা ধরে রাখা কঠিন, কারণ এতে দরকার বিনয়, সতর্কতা এবং অনিশ্চয়তার জন্য প্রস্তুতি। আমরা যখন সফলতার গল্প শুনি তখন শুধু পরিশ্রম দেখি, ভাগ্য আর ঝুঁকিকে উপেক্ষা করি। কেউ সফল মানেই তার প্রতিটি সিদ্ধান্ত সঠিক ছিল এমন নয়। এর পরের অধ্যায়ের আলোচ্য বিষয় হচ্ছে প্রকৃত সম্পদ ও স্বাধীনতা। প্রকৃত সম্পদ মানে শুধু টাকা থাকা নয়, স্বাধীনতা থাকা। আপনি যদি নিজের শর্তে জীবন কাটাতে না পারেন তাহলে সেই সম্পদের কোনো মূল্যই নেই। সত্যিকারের সম্পদ আপনাকে স্বাধীনতা দেয়, নিজের সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা, নিজের মতো করে বাঁচার স্বাধীনতা। টাকা এটা বাড়তে পারে, আবার কমতেও পারে, এমনকি হারিয়েও যেতে পারে। তাই ভারসাম্য খুব জরুরি। ভালো অভ্যাস, নিয়মিত সঞ্চয়, ধারাবাহিক বিনিয়োগ, খরচ নিয়ন্ত্রণ এবং সন্তুষ্ট থাকার মানসিকতা, এইগুলোই আর্থিক সফলতার ভিত্তি। পরের অধ্যায় সরলতা, বিনয় ও দীর্ঘমেয়াদী চিন্তা। সরল জীবনযাপন করতে কখনো লজ্জা পাওয়া উচিত নয়। অনেকে শুধু দেখানোর জন্য অতিরিক্ত খরচ করে, কিন্তু এতে তাদের প্রকৃত আর্থিক অবস্থান দুর্বল হয়ে যায়। আসল বুদ্ধিমত্তা হলো সম্পদ গোপন রাখা এবং সহজভাবে জীবনযাপন করা, যাতে টাকা নীরবে বেড়ে উঠতে পারে। সাফল্য অনেক সময় মানুষকে অহংকারী করে তোলে। টাকা আসতে শুরু করলে মানুষ ভাবে সে আর ভুল করতে পারে না। এই অতিরিক্ত আত্মবিশ্বাসী ভুলের কারণ হয়। মূল চাবিকাঠি হলো সব সময় বিনয়ী থাকা এবং ঝুঁকি যে সব সময় আছে সেটা মেনে নেওয়া। দ্রুত ধনী হওয়ার শর্টকাট বিপজ্জনক। প্রকৃত সম্পদ তৈরি হয় ধীরে ধীরে। দীর্ঘমেয়াদী চিন্তা আর ছোট্ট
কিন্তু ধারাবাহিক পদক্ষেপে। টাকা লক্ষ্য নয়, হাতিয়ার। টাকা হওয়া উচিত আপনার জীবনের লক্ষ্য পূরণের মাধ্যম। যে কোনো বড় আর্থিক সিদ্ধান্ত নেওয়ার আগে নিজেকে প্রশ্ন করুন, এই সিদ্ধান্ত কি দীর্ঘমেয়াদে আমাকে আর্থিকভাবে শক্তিশালী করবে, নাকি এটা শুধু আমার লোভ মেটাচ্ছে? অনেক সময় শৃঙ্খলা বেছে নিলে নিজেকে একা মনে হতে পারে, কারণ দুনিয়া দেখনদারি আর শর্টকাটের পেছনে ছুটছে। কিন্তু সত্যিকারের শক্তি আসে নিজের মূল্যবোধে অটল থাকার মাধ্যমে। এর পরের অধ্যায়ে আসি, আর্থিক স্বাধীনতা। আর্থিক স্বাধীনতা মানে প্রচুর টাকা থাকা নয়, এর মানে হলো বাধ্য হয়ে নয়, নিজের ইচ্ছায় সিদ্ধান্ত নেওয়া। এর মানে কখন কাজ করবেন, কখন বিশ্রাম নেবেন, আর কখন প্রিয়জনদের সাথে সময় কাটাবেন, এই সব কিছুর ওপর নিয়ন্ত্রণ থাকা। এই স্বাধীনতা আসে তখনই যখন খরচ নিয়ন্ত্রণে থাকে এবং বিনিয়োগ হয় বুদ্ধিমানের মতো। যে বিনিয়োগ সময়ের সাথে বাড়ে, কিন্তু দুশ্চিন্তা নয়, মানসিক শান্তি তখনই আসে। অনেক মানুষ টাকার পেছনে এতটাই অন্ধভাবে দৌড়ে বেড়ায় যে তারা স্বাস্থ্য, সম্পর্ক আর সুখকে উপেক্ষা করে। কিন্তু প্রকৃত সম্পদ তৈরি করে একটি ভারসাম্যপূর্ণ জীবন। শেষে বলি, টাকা কোনো দৌড় নয়, টাকা একটি যাত্রা। এখানে কোনো শর্টকাট নেই, কোনো ম্যাজিকও নেই, আছে শুধু মানসিকতা, অভ্যাস ও চিন্তা ভাবনা করে নেওয়া সিদ্ধান্ত। টাকা তখনই সত্যিকারের সুখ দেয় যখন তা আপনার মূল্যবোধ, স্বাধীনতা আর মানসিক শক্তিকে সমর্থন করে। টাকা যদি আপনাকে নিয়ন্ত্রণ করে তাহলে সেটা বোঝা মাত্র, আর আপনি যদি টাকাকে নিয়ন্ত্রণ করেন তাহলে সেটা আপনার সেবক। প্রকৃত সম্পদ হলো যা আপনাকে রাতে শান্তির ঘুম দেয় এবং দিনের স্বপ্ন দেখার সাহস দেখায়। তাই গভীরভাবে ভেবে দেখুন তো, আপনার কাছে টাকা আসলে কি? শুধু ভৌতিক আরাম, নাকি মানসিক শান্তিও? আপনার মতামত কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এরপরে আরও একটি নতুন বুক সামারি নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব।